নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আবার চলে এলাম নিউজ 18 বাংলায়। আমি অয়ন, আপনাদের জানাই স্বাগত। আবার বলছি, এই 1 ঘন্টা কোথাও যাবেন না, কারণ ছোট্ট একটা বিরতি, তারপরে আমরা প্রচুর খবর নিয়ে আসব। শুধু জেলার খবর, জেলার বিভিন্ন সমস্যা, আপনাদের খবর, আপনার পাড়ার খবর সব নিয়ে আসব। প্রথমেই যা দেখাবো তা ভয়াবহ সাজিশ মালদায়, যা জানা যাচ্ছে, মাফ করবেন, কালিয়াগঞ্জে যা জানা যাচ্ছে এক যুবক দেশের তথ্য পাচার করত। এই যে মুক্তা মাহাতো ধৃত, তথ্য পাচারে ধৃত এই কালিয়াগঞ্জের যুবক, কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কি অভিযোগ, কিভাবে ধরা পড়লো এই মুক্তা মাহাতো, এবং মুম্বাই এটিএস কি খবর পেয়েছিল? দেখো, বোম্বাই গোয়েন্দা বিভাগ যে এসটিএ যে রয়েছে, সেখানে বোম্বাইতে একজন গ্রেপ্তার করেছিল তো দেশের তথ্য পাচার করার অভিযোগে। তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ করার মধ্য দিয়ে কিন্তু কালিয়াগঞ্জের মুক্তা যে মাহাতো আছে তার নাম উঠে আসে। দেখা যাচ্ছে যে ব্যাংক যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু আর্থিক লেনদেন হয়েছে বিদেশে। সেই সূত্র ধরেই কিন্তু জানতে পারা যায় যে কালিয়াগঞ্জের বাসিন্দা মুক্তা মাহাতো, এই বোম্বাই পুলিশ সেখানে আসে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গ্রেপ্তার করার পরে জানা যাচ্ছে যে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে, এবং তার পরিবারের অভিযোগ যে তাকে ফাঁসানো হয়েছে। কারণ জানা যাচ্ছে সে সাইবার ক্যাফের কাজ করে এবং মোবাইলে সে গেম খেলতো। সেই গেমের হয়তো কোনো বিদেশের বা দেশের টাকা পয়সা হয়তো আর্থিক লেনদেন হয়েছে, সেই অভিযোগ করছেন পরিবারের লোকজন, তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু গোয়েন্দারা যারা মনে করছেন যে এই যে দেশের তথ্য ফাঁস করা হয়েছে, এবং রায়গঞ্জ আদালতে তাকে আনার পরে তাকে কিন্তু 14 দিনের জন্য গোয়েন্দারা মনে করছেন দেশের তথ্য তিনি ফাঁস করেছেন, কিন্তু পরিবার বলছে ফাঁসানো হয়েছে। গেম খেলছে, গেম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাবী করে নিয়ে গেছে। আমার ছেলে অনলাইনে দোকান কাকড়ামোড়ে। না, ওগুলো সব মিথ্যা, ফাঁসানো হয়েছে, এগুলো সব মিথ্যা। মুম্বাই থেকে আসছে ওরা, ও অনলাইনে গেম খেলছে, এইটুকুই আমি জানি। ওকে বললো যে মুম্বাই যেতে হবে, মুম্বাই ওকে আমাদের বস জিজ্ঞাসাবাদ করবে, ব্যাস এইটুকুই। ভালো ছেলেটাকে বিনা কামে ছেলেটাকে ফাঁসাই দিয়েছে ওরা। কারা ফাঁসালো? কারা ফাঁসাছে বলতে পারবো না, কিন্তু ছেলেটা ফেঁসে গেছে। মুক্তা মাহাতো মুম্বাইয়ে বিভিন্ন ডকইয়ার্ডে বিভিন্ন জাহাজের আনাগোনা ফলো করতো এবং সেই তথ্যগুলো বাইরে পাচার করতো। এর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এসছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে এবং 120B IPC-তে ধারা রুজু করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এবং লানেট সিজিএম কোর্ট তাকে 3 দিনের ট্রানজিট রিমান্ড দিয়েছে। আর 18 তারিখ সকাল 11টার সময় মুম্বাইয়ে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার দিয়েছে। এবার দেখাবো শীতের দুপুরে গরম হয়ে উঠল মন্দির বাজার, একেবারে মুহুর্মুহু বোমাবাজি। দেখুন সেই ছবি, মন্দির বাজারে মুহুর্মুহু বোমাবাজি, আতঙ্ক মানুষের মধ্যে। দেখুন, এটা খেলারামপুর গ্রামের দুপক্ষের বিবাদ বলা হচ্ছে। দেখুন বোমা ছুটছে, দেখুন, কোনো ব্যাপার না, খোলামকুচির মতো বোমা ছোড়াছুড়ি হচ্ছে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, শুধুই দুপক্ষের মধ্যে বিবাদ গ্রামে, নাকি এর মধ্যে রাজনীতিও আছে? দেখো আন্দা, তোমাকে জানিয়ে রাখি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই বোমাবাজির ঘটনা ঘটলেও এই ঘটনার নেপথ্যে কিন্তু রাজনৈতিক কারণ রয়েছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে উভয় পক্ষের পক্ষ থেকে। মূলত এই নির্দল প্রার্থী এই খেলারামপুর এলাকায় এবারে পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে, তারপর থেকে এই এলাকায় এই অশান্তির ঘটনা ঘটছে, এমনটাই কিন্তু নির্দল কর্মী সমর্থক যারা রয়েছে তাদের দাবি। মূলত আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খেলারামপুরে, এবং এখানকার নির্দল কর্মী সমর্থক কালো মোল্লা, তার সঙ্গেই আজকে পারিবারিক বিবাদ যে গন্ডগোল শুরু হয় যে তৃণমূল কর্মী সমর্থক ইউরুস মোল্লার, এবং এই ঘটনার পরেই কিন্তু রীতিমতো বোমাবাজি করা হয়। এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, এবং এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়, বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে বলে একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করা হচ্ছে। তবে এই ঘটনার পরেই মন্দিরবাজার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, এবং এই গ্রামে পুলিশ পিকেট বসানো রয়েছে গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। তারপরেও কিভাবে এই বোমাবাজির ঘটনাগুলো তা যেমন প্রশ্ন উঠছে, এবং তার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ
পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যেহেতু এই এলাকায় নির্দল প্রার্থী জয়লাভ করেছিল এবং তার ফলেই যে বিজেপির সমর্থন দিয়ে তারা এই বোর্ড গঠন করেছিল কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে, এবং তারপর থেকে পঞ্চায়েতের তৃণমূলের কর্মী নির্বাচন থেকে পুলিশ পিকেট রয়েছে, তারপরেও এই রকম ভাবে বোমাবাজি, এই রকম মুড়ি মুড়কির মতো বোমা ফেলা ভাবাই যায় না। আসামিদের ধরেনি, ওপারে বোম পড়ছে, চাষ করছে, তাদের ওখান থেকে সাদ্দাম মোল্লা, সেলিম মোল্লা ওরা বলছে যে তোরা পালিয়ে যা, আর এই চোরগুলো তাড়িয়ে দিচ্ছে, আর এখানটায় এসে ভালো ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে। টিএমসিরা হেরে গেছে বলে বিজেপিরা ওরা আগা গোড়ায় সবসময় আমাদের শত্রু মানে আমরা দাঁড়াতো, তো ওদের হাতে ক্ষমতাটা এসেছে বলে এই জন্য বারবার করে এইরকম করে অশান্তি করতেছে। আমাদের বাচ্চা মেয়ের গাল দিয়েছে, সেই জন্য এরা বলেছিল বাচ্চা মেয়ের গাল দিচ্ছে কেন বলেছে বলে ওরা ছুটে এসে বোম নিয়ে বন্দুক নিয়ে ছুটে আসতেছে, এসে আমাদের ঘর বাড়ি মেরে এইসব আগুন ধরে দিয়েছে। টিএমসি সভাপতি ও এখন পায়নি, ওই জন্য রেগে আমাদের উপরে এত অত্যাচার করতেছে। এই 8টা থেকে 9টায় বারবার বলি অবাক করা খবর, ব্যতিক্রমী খবর দেখাই, সেই রকমই অবাক করা খবর। হ্যাঁ, আমরা অবাক হয়ে যাই, কিন্তু কর্তৃপক্ষ প্রশাসন অবাক হয় না। কোচবিহারে কিরকম ঠান্ডা বলুন তো? সেই ঠান্ডায় এমজেএন হাসপাতালে, সরকারি হাসপাতালে, বড় হাসপাতালে রোগীদের গায়ে কম্বল দিচ্ছে না। আরো জেলার বিভিন্ন খবর, আরো খবর দেখাবো। একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। কখনো মালদায়, কখনো মুর্শিদাবাদে, কখনো নদিয়ায়, কখনো বাঁকুড়ায়, বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে কখনো টিকটিকি, কখনো বাসি পচা মাল, কখনো কাঁচা ডিম। এবার মালদাতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মাছি পড়েছে, আর দেখুন কি অবস্থা, ঘিন ঘিনে একেবারে, ডিমের মধ্যে মাছি, খিচুড়িতে মাছি, আর গরম খিচুড়ি রাস্তায় ফেলে প্রতিবাদ জানালেন। সত্যি তো, আমি আবার বলছি, এই যে দেখছেন গরিব মানুষের বাচ্চারা, এদের মা বাবারাও এই রকম খাবার দেন না। কি করে প্রশাসন দেন? কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কতদিন ধরে কি সমস্যা এই অঙ্গনওয়াড়িতে? সিডিপিও কি করছেন? দেখো, এর আগেও আমরা দেখিয়েছিলাম মালদাতে অটোতে টোটোতে করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে, আর এবার আরো এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল ছবি, যেখানে বাসি ভাত মেশানো খিচুড়ি, মাছি ভনভন করছে ডিম, সেসব খাবার দেওয়া হচ্ছে শিশুদের, প্রসূতি মায়েদের। আর এতেই কিন্তু ক্ষোভ তুঙ্গে স্থানীয় মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে, কারণ মাসের পর মাস এই অবস্থা চলে আসছে। তারা গরম খিচুড়ি খাবার দাবার রাস্তায় ছড়িয়ে ফেলে বিক্ষোভ দেখালেন, যদি প্রশাসনের টনক নড়ে, কারণ যে খাবার দেওয়া হচ্ছে তা মুখে নেওয়া। তারপরে কি টনক যেটা নড়ে, সেই টনক কি নড়লো তাদের? তাদের বাচ্চাদের খাওয়াবেন এই ডিম, এই খিচুড়ি? সেবক, একদমই এটাই তো প্রশ্ন, যে সত্যি এইভাবে কি কেউ তুলে দিতে পারে? আর শুনছি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী যিনি কর্মী, অসুস্থতার কারণে ছুটি, আর ডাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বদলে তিনি আসেন না, তার ছেলে আর বৌমা তদারকি করে এই আইসিডিএস সেন্টারে। আর তারা কি করেছেন, ভাড়ায় রাঁধুনি রেখেছেন, 300 টাকা নাকি ভাড়া দেওয়া হয় মাসে, আর সেই রাঁধুনি রান্না করেন নিজের বাড়িতে, সেই খাবার আসে। আর রাঁধুনি 300 টাকায় কি রান্না করবেন, আর কি শিশুদের দেবেন, আর নিজের স্বার্থই বা কিভাবে রক্ষা করবেন? সব মিলিয়ে যা ফল হওয়ার হয়তো তাই হচ্ছে। প্রশাসন নজর না দিলে আরো হবে। ভিডিও আপনারা নিশ্চয়ই দেখছেন, যদি দেখে থাকেন ব্যবস্থা নিন। এরকম ভাবে বাপের সম্পত্তি ভেবে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলতে পারে না। প্রত্যেকদিন এই রান্না। কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? খিচুড়ি রান্না হলে কোনটা ভাতের খিচুড়ি রেখে দিবে, সেইটা রান্না করে বাচ্চাদের দিবে, বাচ্চাদের ডায়রিয়া হয়ে যাবে। এটার ইলাজ কে করবে? মশা পড়ে যাচ্ছে, ডিম মাছরা, যদি বাচ্চার গার্জেন আছে ওকে দিবে না, অতিরিক্ত ভাষায় গালাগাল। কেন গালাগাল করবে? গালাগালটা কে দিচ্ছে? দিদি না, মাছি পড়ে যায়, ওরাই তো কি করতে পারবো? এখনকার তো রাখতে গেছে, তো মাছিটা পড়বে না, না পড়বে, এরা বেশি বেশি করছে। সভা খাতুন আছো করবে, কতদিন ধরে আসেন সেন্টারে? 2 মাস থেকে আসছে। আপনাকে কি সেই দায়িত্ব দিয়ে গেছে? দায়িত্ব দিয়েছে মডার্ন দায়িত্ব। মানে আপনি সরকারি ভাবে এখানে আছে? সরকারি ভাবে? আমি তো প্রায় রোজই দেখি, আমার কাছে কমপ্লেন করছে, কিন্তু আমরা ভাবলাম তো হয়তো আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, কিন্তু ঠিক কোনোদিন হচ্ছে না। আজকেও দেখলাম এসে খিচুড়ি কমপ্লেন করার পরে এসে দেখছি খিচুড়ি, মানে যে খিচুড়ি তৈরি করছে সেটা খাওয়ার যোগ্য নয়। নিয়মিত কি খোলে সেন্টারটা? খোলে না, নিয়মিত খোলে না, কোনোদিন বন্ধ থাকে।
এবার আরামবাগের একটা খবর দেখাবো, আরটিও নয়, এআরটিওদের কত দাপাদাপি দেখুন। হ্যাঁ, হতে পারে মাল বেশি নিচ্ছিল পণ্যবাহী গাড়িগুলো, অতিরিক্ত মাল, কিন্তু তার শাস্তি তো আইনে আছে। তা না করে গাড়ির চাবি খুলে নেওয়া, ভাবা যায় এটা একেবারে বেআইনি। দেখুন বিক্ষোভ, দেখুন। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, দিনভর তো এটা দেখিয়েছি, এআরটিওদের কাছ থেকে চাবি আদায় করা গেল। একদমই দেখো অয়েন্দা, এই যে আন্দোলন অর্থাৎ রাস্তা অবরোধ করেছে দীর্ঘক্ষণ, তার জেরে যেটা জানা যাচ্ছে যে এআরটিও দপ্তর থেকে তাদেরকে চাবি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং যে যার গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। সামান্য কিছু সরকারি যে ইয়ে রয়েছে, মানে পয়সা নিয়ে জরিমানা, সেই জরিমানা নিয়েই ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা তাতারপুর এলাকায়। জানা যায় ঘাটাল এআরটিও অফিস থেকে যে তাতারপুরের রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের গাড়ি ধরছিলেন, আর সেখানে অভিযোগ আসছিল যে এআরটিও অফিসের কর্মীরা গাড়ির চাবি খুলে নেন, আর এতেই সবর হন গাড়ির চালক এবং ব্যবসায়ীরা। তাদের দাবি যে কি করে এআরটিও অফিসের কর্মীরা তারা এই গাড়ির চাবি খুলে নিতে পারে। কেউই নয়, এআরটিওর অফিসার কেন, কোনো পুলিশও পারে না। এআরটিও কেন, কোনো পুলিশও পারে না গাড়ির চাবি খুলে নেওয়া। এটা বেআইনি কাজ এবং এর শাস্তি আছে। আপনি আইনগত ব্যবস্থা নিন। আইচার গাড়িগুলো আমাদের 6.5 টন করে পাসিং আছে, ওগুলো 7 টন করে মাল বওয়া হচ্ছে, মানে 5 কুইন্টাল মালের জন্য ওরা কেস দিচ্ছে আরটিও, ঘাটাল আরটিও। এই জন্য আমরা এখানে পথ অবরোধ করেছি। 5 টন থেকে 1 টন মাল আমাদের ছাড়তে হবে। আর কাঠিগুলো গাড়ির খুলে নিয়ে চলে গেছে কেন আরটিও, এটার তাকে কৈফিয়ত দিতে হবে। গাড়ির কাঠি খুলে নিয়ে যাওয়ার অধিকার তার নাই। যতক্ষণ না আরটিও এখানে আসে ততক্ষণ পর্যন্ত করবো। আরটিওকে আসতে হবে এখানে, কাঠি খুলে নিয়ে পালিয়ে গেছে গাড়ির। বাঁকুড়া সদর থানার ছবি দেখাবো কেন না, বাঁকুড়া সদর থানা বিক্ষোভে উত্তাল হলো। উজ্জ্বলা গ্যাস যোজনা, বিনা পয়সায় পাওয়ার কথা গ্যাস, 50 টাকা করে দিতে হবে, না হলে নাকি উজ্জ্বলা গ্যাস পাওয়া যাবে না, কানেকশন পাওয়া যাবে না। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। যে 3 অভিযুক্ত যাদেরকে আটক করেছে পুলিশ, তারা কোথা থেকে সাহস পাচ্ছিল এই 50 টাকা তোলাবাজি করার? কে মাথা এদের? দেখো তাদেরকে মাথা সেটাই এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু তারা নিজেরা কিন্তু তারা দাবি করছেন যে তারা একটি রিলিফ বন্টন সংস্থা, গ্যাস বন্টন করা হয় সেই সংস্থার এজেন্ট, এবং তারাই কিন্তু বাঁকুড়া 16 নম্বর ওয়ার্ডে এবং 16 নম্বর ওয়ার্ডের যে কানকাটা এলাকা সেখানে কিন্তু তারা যায় এবং দুপুরবেলায় যারা স্থানীয় মহিলা রয়েছে তাদের কাছ থেকে আবেদনপত্রের পাশাপাশি 50 টাকা নগদ নেওয়া হচ্ছিল। তাদের দাবি যে 50 টাকা নগদ নেওয়া হচ্ছিল এই কারণেই যে উজ্জ্বলা যোজনার গ্যাস দিতে হলে 50 টাকা তাদের দিতে হবে। স্থানীয় মহিলারা তারা জানেন না যে উজ্জ্বলা গ্যাস দিতে হলে কোনোভাবেই পয়সা লাগে না, এবং সেই কারণে তারা স্বভাবতই 50 টাকা দিয়েছেন এবং পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো লাগে সেগুলো দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় মানুষজনের সন্দেহ হয় বিষয়টি নিয়ে এবং তারপরে তাদেরকে আটক করেন, এবং তাদের দাবি যে সেই সময় আটক করতে যখন গেছিলেন তারা তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং স্থানীয় মানুষজন জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলেন, এবং তারপরই বাঁকুড়া সদর থানায় খবর দেওয়া হয়। বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আবেদনকারীদের যে ফর্ম নেওয়া হয়েছিল সেই ফর্ম এবং তাদের 3 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যাচাই করার চেষ্টা করা হচ্ছে যে কাদের এই প্ররোচনায়, তাদের সাহসে তারা এইভাবে পাড়ায় গিয়ে, এবং যেখানে যেই ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড, সেই 16 ওয়ার্ডের বাসিন্দা বিজেপির যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনিও উপস্থিত হয়ে যান, এবং তিনিও দাবি করেছেন এই উজ্জ্বলা যোজনার গ্যাস যেটা কেন্দ্রীয় সরকার দেয় তারা বিনামূল্যে দেয়, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বদনাম করা হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে, এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ার তিনি আবেদন জানিয়েছেন। একদম সতর্ক হওয়ার জন্য বলি, প্রচুর সাধারণ মানুষ নিউজ 18 বাংলা এই সময় দেখেন। আবার বলছি, কারো কোনো ক্ষমতা নেই আপনি যদি আইন ভাঙেন আপনার গাড়ির চাবি খুলে নেওয়া। আবার বলছি, কারো কোনো ক্ষমতা নেই আপনার কাছ থেকে উজ্জ্বলা গ্যাসের যোজনার জন্য টাকা নেওয়ার। সচেতন হন, সতর্ক হন। ডকুমেন্টস দিলাম, দিয়ে বললাম, বলি আমার তো পয়সা লাগার কথা নয়, না বলছে না এটা 50 টাকা লাগবে। তারপরে আমি 50 টাকা দিলাম। হ্যাঁ, ডকুমেন্টস নিয়েছে। ডকুমেন্টস দিলাম, তাহলে আমি জিজ্ঞেস করলাম যে এটা কখন পাবো, বললো ঠিক আছে পরে পাবেন, আপনাকে আবার কল করে ডাকা হবে। কোন যোজনার গ্যাস? উজ্জ্বলা। 50 টাকা করে নেওয়া হয়? হ্যাঁ, 50 টাকা করে অনেকের কাছে নিয়েছে এখানে, ওই টাকা নেওয়ার জন্যই। ওনারা যে গ্যাসের মানে গ্যাসের যে লোক, তাদের কি প্রমাণ ছিল? কোনো প্রমাণ ছিল না। গ্যাসের তো কোনো টাকা লাগে না। না, এইখানে তো নিয়েছিল তো।
পাড়ার ছেলে হিসেবে জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে এখানে, তো বলছে যে এটার জন্য টাকা লাগে। আরে কি টাকা লাগে? তখন বলতে বলতে তর্কাতর্কি, এবং দেখা গেল পরবর্তীকালে ওরা অনেক জনের কাছে 50 টাকা করে নিয়েছে। না, আমি কারো কাছে কোনো নিই। আমি ডকুমেন্টগুলো ইনকমপ্লিট ছিল, সেগুলো কমপ্লিট করতে এসেছিলাম। টাকা নিয়ে অভিযোগ না, এগুলো ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কোনো না, আমি এটা কোনো, আমি কারো পয়সা নিইনি। পয়সা ফেরত দিয়েছি? পয়সা আমি কারো নিইনি, ফেরত দেওয়ার প্রশ্ন নেই। এতজন মিলে অভিযোগ করছেন আর আপনি বলছেন মিথ্যে অভিযোগ। যাই হোক, পুলিশ তো আছেই, পুলিশ ধরবে, পুলিশ দেখবে। কাটোয়া মহকুমা হাসপাতালের ছবি দেখাবো। কি দুর্ভোগ! এক্স রে মেশিন অচল হয়ে গেছে, এক্স রে মেশিন বন্ধ। একেবারে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো যে এক্স রে মেশিন খারাপ, তার জন্য ওপিডিতে এই পরিষেবা পাওয়া যাবে না। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, আমরা কয়েকদিন আগেই দেখাচ্ছিলাম যে বীরভূমেই একটা হাসপাতাল, সেই হাসপাতালে ডিজিটাল এক্স রে, নকশালবাড়িতে দেখাচ্ছিলাম, ডিজিটাল এক্স রে বন্ধ। এটাও কি ডিজিটাল এক্স রে? কবে চালু হবে? কেন বন্ধ? কতদিন ধরে বন্ধ? তাড়াতাড়ি কেন হবে না? হ্যাঁ, দেখো, যে প্রশ্নটা তুমি বললে একদম সঠিক। এটা কিন্তু ডিজিটাল এক্সরে নয়, এটা কিন্তু একটা পুরনো আমলের একটা প্রাচীন মেশিন, যে মেশিনটা দিয়ে এতদিন ধরে চলছিল। এর প্রায় বয়স হচ্ছে 10 থেকে 15 বছরের। টেকনিশিয়ানের দাবি যে এই পুরনো মেশিন এখনকার দিনে চলে না। ডেলি প্রত্যেক দিন গড়ে এখানে 40 থেকে 50টি এক্স রে প্লেট বার করতে হয়, আউটডোরের রোগী এবং ইনডোরের রোগী মিলিয়ে। সেক্ষেত্রে এই মেশিন কিন্তু অনেক দিন আগেই জবাব দিয়ে দিয়েছিল। খুব বেশি দিন না, অক্টোবর মাসে যখন দ্বিতীয়বার জবাব দেয়, তখন লিখিতভাবে সুপারকে জানানোর পর স্বাস্থ্যমন্ত্রক থেকে ইঞ্জিনিয়ার এসে এই মেশিনকে অ্যাবান্ডন ঘোষণা করে যায় এবং এই মেশিন অচল থাকার পরে। রণদেব, এটা ডিসেম্বর, 2 মাস ধরে কি হলো? একটা ডিজিটাল এক্স রে মেশিন কিনতে পারা যাচ্ছে না। কি বলছেন সুপার? একদম তুমি যেরকম বলছো এটা অবাক কাণ্ডই। কারণ হচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতাল শুধুমাত্র পূর্ব বর্ধমানের কাটোয়ার মানুষের জন্য নয়, এটা পার্শ্ববর্তী নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার আংশিক এলাকার মানুষও এই হাসপাতালের উপর নির্ভরশীল। 280 শয্যার হাসপাতালে একটা এক্স রে মেশিন 2 মাস ধরে খারাপ। কর্তৃপক্ষ কিন্তু চিঠি লিখেছে স্বাস্থ্যমন্ত্রককে, বারবার জানিয়েছে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রক থেকে এখনো পর্যন্ত ডিজিটাল এক্স রে মেশিন না আসায় স্থানীয় যে সুপার আছেন সুশান্ত বরণ দত্ত, উনি একটি পোর্টেবল এক্স রে মেশিন দিয়ে আপাতত ইনডোরে রোগীর পরিষেবা। রোগীরা ফিরে যান, রোগীরা বরং বেসরকারি জায়গায় 350-400 টাকা দিয়ে এক্স রে করুন, আর আপনারা তাদের কাছ থেকে কাটমানি খান, আর সঙ্গে না একটু একটা করে ছোলা ভাজা খান। দেখবেন খুব ভালো লাগবে, স্বাদ একদম অন্যরকম লাগবে। আউটডোরের মেশিন খারাপ, ডাক্তারবাবু বলেছেন ছবি করতে, এখন দেখা যাক কি করা যায়। বাইরে করতে হবে সেই রকমই অবস্থা, কারণ রোগী তো বাঁচাইতে হবে। হাসপাতালে এসেছি ফটো তোলার জন্য, এখানে বললো, তা বলে যে এখানে বুকের ছবি হবে না। কেন? তা বলছে যে এখানে মেশিন খারাপ আছে। আমাদের যে বড় এক্সরে মেশিনটা ছিল, সেই বড় এক্সরে মেশিনটা খারাপ হয়ে গেছে, মানে ইঞ্জিনিয়ার এসে সেটাকে কন্ডেম করে দিয়েছে। তো যার জন্য করে এখন ওই মানে হিউজ যে পরিষেবাটা সেটা বন্ধ আছে। একটা 100-এর যে পোর্টেবল মেশিনগুলো থাকে, সেই মেশিন দিয়ে শুধুমাত্র এখন এমার্জেন্সি পরিষেবা আর ভর্তি পরিষেবা যেটা আছে সেটাই আমাদের চলছে। কতদিন ধরে এটা অকেজো আছে মেশিনটা? 2 মাস প্রায় হয়ে গেল। এক্সরে মেশিনটা তো আমাদের বহুদিনের পুরনো, এবং তার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েওছি যে আমাদের যাতে এই এক্সরে মেশিনটাকে রিপ্লেস করে নতুন একটা এক্সরে মেশিন দেওয়া হয়। আমাদের যে আরেকটা এক্সরে মেশিন আছে পোর্টেবল, সেটা খুব শিগগিরই আমাদের ওই এক্সরে ঘরেই প্রতিস্থাপিত হবে, এবং সেক্ষেত্রে আমাদের যে এক্সরে শুধু ইনডোর হচ্ছে, হয়তো আউটডোরের এক্সরেগুলো ঠিকঠাক আমরা করতে পারছি না, সেই সংখ্যাটাও আমরা বেড়ে যাবে, এবং যাতে তাড়াতাড়ির মধ্যে আমাদের ওই নতুন এক্সরে মেশিন আমরা পাই, তার জন্য আমরা চেষ্টা করছি। শুনে মনে হচ্ছে যেন ঋষি অরবিন্দর আবক্ষ মূর্তি স্থাপন করবেন, এই পরিকল্পনা আছে। আরে এক্সরে মেশিন, ঠান্ডা ঘরে বসে এরকম বাকতাল্লা, বাহ, অসাধারণ। এবার দেখুন, ব্রেকে যাওয়ার আগে বলেছিলাম না, MJN হাসপাতাল কোচবিহারের, কি ঠান্ডা কোচবিহারে। আর এখানে যারা রোগী আছেন তাদেরকে কম্বল দেওয়া হয় না। গেছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, পার্থপ্রতিম রায়কে যেতে হলো কেন? কেন কম্বল দেওয়া হচ্ছিল না? কে দায়ী? হ্যাঁ অয়নদা, দেখো, কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি কোচবিহার জেলা তথা নিম্ন অসমের গুরুত্বপূর্ণ হাসপাতাল।
এই মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের জন্য এই কম্বল বরাদ্দ রয়েছে। প্রচণ্ড শীত, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি এই কোচবিহারে, কিন্তু এই রোগীদের জন্য বরাদ্দ কম্বল তাদের দেওয়া হচ্ছিল না। এই অভিযোগ পেয়েই আজ দুপুরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। সেখানে রোগীদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে সত্যি তাদের কম্বল দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে নার্সিং যিনি সুপারিনটেন্ডেন্ট তাকে ডেকে পাঠান, স্বাস্থ্যকর্মীদের ডেকে পাঠান। কেন কম্বল দেওয়া হচ্ছে না রোগীদের জন্য বরাদ্দ কম্বল তা তিনি জানতে চান। যদিও গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যকর্মীরা বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরই সদুত্তর না দিতে পারলেই হবে। পার্থপ্রতিম রায়, আপনাকে বলবো তদন্ত করুন, তদন্ত করে দেখা হোক কারা এর জন্য দায়ী। আমি কম্বলটার জন্যই দুঃখিত। 5-6 দিনের ঘটনা আজকে, কালকে বাড়িতে কম্বল আনাই আমি। মানে আপনি কম্বল চাইলে পরে কম্বল দেওয়া হয়নি? না, কেউ পায় নাই। নার্সরা কি বলছেন? নাই। চেয়ারম্যান যে এসেছিল বললেন? হ্যাঁ বললাম। আর কি বললো? আশ্বাস দিল? হ্যাঁ আশ্বাস দিল, মানে বললো যে আজকেই কম্বল পাবা। আমি একটা মারফত জানতে পেরেছি কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে, তো আমি নিজেই আজকে এসে খোঁজ নিলাম। ঘটনা সত্যি, তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে, যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম। কিন্তু তারপরেও কেন দেওয়া হচ্ছে না, রোগীদের অফার করা হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং ডাকবো। মিটিংয়ের বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব। তবে এ ধরনের নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। যারাই এর নেগলিজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবার বর্ধমানের ছবি দেখাবো। বর্ধমানে দেখুন, আমরা আজব খবর দেখাই, ব্যতিক্রমী খবর দেখাই। আচ্ছা, আপনারা কি বলেন, ডাকাত বলে কি মানুষ না? যখন ডাকাতি করতে আসে তখন গরম হয়ে আসে, সোনা দানা টাকা সব নিয়ে চলে যায়। কিন্তু এই ডাকাতদের তারপরে ঠান্ডা হয়েছে, ঠান্ডা লেগেছে, বিদেশি জ্যাকেট ব্ল্যাঙ্কেট সব নিয়ে গেছে, এমনকি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সেগুলোও নিয়ে গেছে। তবে অনুরোধে আবার ফিরিয়ে দিয়ে গেছে। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, সিরিয়াস ঘটনা যদিও, কিন্তু এটা অদ্ভুত লাগছে, প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে গেল, আবার অনুরোধে ফিরিয়ে দিয়ে গেল। আর পুলিশ কি করছে? ডাকাতদের ধরতে পেরেছে এখনো? দেখো, থানা থেকে 8 কিলোমিটার দূর পলাশতলা এলাকা, 8 কিলোমিটার, সেখানেই এই ডাকাতির ঘটনা ঘটলো রাত 12:30 নাগাদ। এবং সেটা হচ্ছে 14-15 জন ডাকাত ছিল, এবং তারা এই যে শীতের রাত 10 ডিগ্রির আশপাশের তাপমাত্রা ঘোরাফেরা করছে, সেখানে তারা এসছিল হাফ প্যান্ট পরে, তাদের তো শীত করবেই, তাই তারা সোনা দানা টাকা পয়সা ডলার নিয়েও তারা কিন্তু ব্ল্যাঙ্কেট নিয়ে গেল, এবং যে ঝুলিয়ে রাখা যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটটাও তারা নিয়ে গেছে। আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সবই নিয়ে যাচ্ছিল। কিন্তু আচ্ছা, এই যে শরদিন্দু যেটা বললাম, তুমিও আসছিলে এখানে, আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব নিয়ে গেল, আবার অনুরোধে ফিরিয়ে দিল। কেউ কি পরিচিত? এই দুষ্কৃতীরা ডাকাতরা কি পরিচিত ছিল? দেখো, তারা কিন্তু মুখ দেখতে পায়নি, সকলেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, শুধু চোখের সামনেটা একটু বেরিয়েছিল, তাই তারা চিনে উঠতে পারেনি কারা। তবে তারা বাংলায় কথা বলছিল, এবং পুলিশও মনে করছে যেহেতু তারা হেঁটেই এসছে, মাঠ ধরে হেঁটেই চলে গেছে, তাই তারা স্থানীয় হলেও হতে পারে। যদিও এখন পর্যন্ত পুলিশ তাদের চিহ্নিত করতে পেরেছে। হেঁটে এসেছে, হেঁটেই চলে গেছে, কি সুন্দর। থানা থেকে 8 কিলোমিটার দূরে, পুলিশ সব জেনেও এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি। ঘটনাটা 24 ঘন্টা হতে চললো। বাহ। আমার মুখ চেপে ধরে ওই লোহার একটা রড, তাই যে আমার বাড়ি ভাঙতে দেয়, তখন আমি চিৎকার করে উঠি, বাবা হাত দুটো বেঁধেছে, পা বেঁধেছে, এই অবস্থায় আমার ল্যাব দিয়ে মুখে ঢাকা দিয়ে দিয়েছে। তারপর ওইভাবে একজন বসে আছে আমার বুকের পরে, ওই সেই ডান্টাটা নিয়ে উঠবে না এইভাবে। তারপর ওইদিকে সব ভাঙচুর করেছে, করে সব কিছু নিয়ে গেছে। মোটামুটি 4 জন মতন এরকম 4টে বড় বড় কাটারি নিয়ে আমার এই গলাতে এখানে ধরে বলে বয় এখানে চুপচাপ নিয়ে, তারপর আমি আর কিছু বলতে পারিনি, হাতগুলো আমার পেছন দিকে বেঁধে দিয়েছিল,
বেঁধে দিয়ে তার চোখে আমার চোখটা বেঁধে দিয়েছিল। আমার আধার কার্ড, ভোটার কার্ড, তার পাসপোর্ট ছিল, ফরেস্ট কার্ড ছিল, এগুলো সব নিয়ে যাচ্ছিলো। তো আমি তাদেরকে বলি, দাদা রিকোয়েস্ট করি যে আমাদের এগুলো দিয়ে দিন, এগুলো বানাতে তো আমার অনেক কষ্ট হবে। তারপর ওরা ওগুলো আমাকে রিটার্ন করে দিয়ে যায়। আর এবার একটু রাজনীতিতে চলে যাই। বাঁকুড়া পুরসভার সামনে আজকে বিজেপি বিক্ষোভ দেখায়। বিজেপি একদম নীলাদ্রি শেখর দানা বিধায়ক তার নেতৃত্বে আবাসে দুর্নীতির অভিযোগ থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। বাঁকুড়া মিউনিসিপ্যালিটি হায় এই কার্ড নিয়ে, শিক্ষকের জায়গায় অন্যায়ভাবে শিক্ষক নিয়োগ নিয়ে, এই সব নিয়ে কেন পুরসভা টার্গেট, কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, দেখো আজ যেটা করেছে বিজেপি সেটা হচ্ছে যে পুরসভার বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতিকে সামনে রেখে তারা প্রথমে মিছিল করেছে বাঁকুড়া শহরে, এবং তারপর যখন বাঁকুড়ার পৌরসভার কাছে ডেপুটেশন দিতে যায় তখন কিন্তু তাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল পুলিশ, এবং সেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। তারপর যখন তারা ঢুকতে পায়নি তখন তারা বিক্ষোভ দেখাতে থাকেন পৌরসভার গেট আটকে, এবং প্রায় 1 ঘন্টা পৌরসভার সামনে বসে থেকে নীলাদ্রি শেখর দানা বিজেপির যে বিধায়ক রয়েছে বাঁকুড়ার, সেই বিধায়ক বসেছিলেন এবং তার পাশাপাশি কর্মী সমর্থকরা বসে থেকে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অবশ্য পুলিশ বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ডেপুটেশন দিতে পাঠায়। কিন্তু এই যে ঘটনা ঘটেছে, যেটা কয়েকদিন আগে দুটি মারা গেছিল বাঁকুড়া পৌরসভায়, বিজেপি দাবি করছে যে এই পৌরসভার যে আবাস দুর্নীতি, সেই দুর্নীতির কারণেই এই দুজনের মৃত্যু হয়েছে। যে ঘর পাওয়া নিয়ে এই অশান্তি, ঝামেলা এবং খুন, সেটা কিন্তু এই পৌরসভা যদি আবাসে দুর্নীতি না করতো, স্বজন পোষণ না করতো, সেটা হতো না। এর পাশাপাশি যে অমৃত প্রকল্প রয়েছে, আসলে যেখানে মোটামুটি একটা সংগঠন রয়েছে, সেখানে বিজেপি এই রকম ভাবে মিছিল করে, মিটিং করে, অভিযান করে চেষ্টা করছে লোকসভার আগে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা রাখার। এখানে প্রচন্ড ভাবে দুর্নীতি হয়েছে। অমৃত প্রজেক্টে পাইপের প্রচন্ড গরমিল রয়েছে, দুর্নীতি হয়েছে, হিসাব নেই। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, তার কোনো হিসাব নেই। স্বচ্ছ ভারত মিশনের দুর্নীতি হয়েছে, তার হিসাব নেই। বাঁকুড়া পৌরসভা সমেত সারা পশ্চিমবাংলার দিকে দিকে পৌরসভাগুলো এরকম দুর্নীতিতে ভুলে গেছে। দুর্নীতি এরাই দুর্নীতি বেশি করে, তার জন্য এরাই দুর্নীতি দেখতে পাচ্ছি। কিন্তু কোনো দুর্নীতি এখানে হয়নি, সবটাই যেটা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই হয়েছে। এরা মিথ্যা কথা বলে একটা রাজনীতি করার চেষ্টা করছে, কাজের রাজনীতি না করে এরা রাজনীতি করছে। বারবার দেখাচ্ছি ধান ক্রয় কেন্দ্রগুলোতে তোলাবাজি চলছে। কেন তোলাবাজি চলছে প্রশ্ন রাখছি। তারপরেও চলছে। ঝাড়গ্রামে 6 কেজি করে ধান বাদ দিচ্ছে পার কুইন্টাল। ধান ক্রয় কেন্দ্রে নিয়ম না মানার একেবারে হিড়িক, এবং ধানের গুণগত মান না দেখেই 6 কেজি করে বাদ দিয়ে দিচ্ছে। কথা বলবো প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, কোনো কিছুতেই শোনা হচ্ছে না, প্রশাসনের থেকে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। ঝাড়গ্রামে তো এর আগেও হয়েছে। একদম অয়েন্দা, এর আগেও আমরা দেখিয়েছি ধান ক্রয় কেন্দ্রে এই সমস্যা রয়ে গেছে। এখানে ঠিক একই রকমই সমস্যা রয়েছে, যেখানে আমরা বারবার দেখাচ্ছি ধান ক্রয় কেন্দ্রে যেখানে চাষিরা রাজ্য সরকারের ন্যায্য মূল্যের যে সরকারি দাম, সেই দামে ধান বিক্রি করতে আসছেন, কিন্তু সেখানেও ফোড়েদের শিকার হচ্ছেন। সেখানে যে মিল কর্তৃপক্ষ রয়েছে তারা নিজেদের মতো করে 6 কেজি করে বাদ দিচ্ছে, যেখানে সরকারি নিয়ম রয়েছে ধানের গুণমান দেখে তারপরে যদি সেই ধান যদি মনে হয় খারাপ রয়েছে তাহলেই বাদ দেওয়া যাবে। ঝাড়গ্রামে কাদের দেখার কথা এটা রাজু? এটা কৃষি দপ্তরের দেখার কথা, কৃষি দপ্তরের দেখার কথা। কিন্তু কৃষি দপ্তরের যে আধিকারিক রয়েছেন তিনি দায় সারা কাজ করছেন, তিনি টেবিলে বসে আছেন, অথচ দেখছেন না যে ধান কেন বাদ দেওয়া হচ্ছে। যেখানে বারংবার আমরা বলছি যে ধান ক্রয় কেন্দ্রগুলোতে এভাবে দুর্নীতি চলছে, কালো বাজারি চলছে, তারপরেও কোনো হিড়িক দেখা যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে। আমরা দেখতে চাই উচ্চ পদস্থ কর্তারা যারা রয়েছেন ওই স্থানীয় প্রশাসনকে টাইট দিন। এইগুলো কৃষকদের পেটে লাথি মারবেন না। বাটাটা কেন বলতেই তো বললাম তো, আমাদের 68 কেজি চাল দিতে হয়। 68 কেজি যদি চাল আমরা না দিতে পারি, সেক্ষেত্রে আমরা চাষিদের সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিয়ে নিই, যেহেতু আমরা ধানটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে। না, এটা কোনো নোটিশ নেই। ও চাষি 6 কিলো করে বাদ দিচ্ছি, সেই জন্য বাদ দিচ্ছি। ওটা জানি না, বাটা বলছে 6 কিলো করে নিয়ম আছে সরকারি, এতে বাটা বলে তো আমাদের জানা নেই। তো তোমার ধানটা কেমন ছিল সেটাও? আরে ধানের সম্বন্ধে আমাদের কি, আমরা ধান সবারই ভালো আছে, কারো অতটাও খারাপ ধান নেই। আমাদের তো বিক্রি করতে হবে, রেখে তো লাভ নেই। আর প্রতিদিন যা দেখাই রাস্তা সারাই হচ্ছে। খারাপ রাস্তা তো এর আগে দেখিয়েছি, তখন বলেছে বর্ষাকাল তো রাস্তা সারাই তো হতে হবে, পুজোর আগে হয়ে যাবে, পুজোর পরে হচ্ছে, কিন্তু হাত দিলেই পিছু হয়ে যাচ্ছে। আষাঢ়ু গ্রাম, এটা বাগদা, দেখছেন
আচ্ছা, কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, এটা কি মজা পেয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা? তারা কি খবর দেখে আরো বেশি উৎসাহী হয়ে যাচ্ছে, নাকি সত্যি কন্ট্রাক্টরের দোষ আছে? একদমই দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সাধারণ বাসিন্দারা কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছানোর আগেই, অর্থাৎ খবরে যাওয়ার আগেই কিন্তু তারা অনেকটাই রাস্তা নিজেরাই হাত দিয়ে তুলে ফেলেছিল। তারপরে আবারও আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এরকমভাবেই হাত দিয়ে রাস্তা তুলে ফেলা যাচ্ছে। একদমই এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে তাদের অভিযোগ যে তারা একাধিকবার এই কন্ট্রাক্টরকে অভিযোগ জানিয়েছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ না করে সঠিকভাবে কাজ করবার জন্য। যাদের সদিচ্ছা আছে না অনিরুদ্ধ, পঞ্চায়েত থেকে এই ধরনের কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছে। আর এখানকার পঞ্চায়েত কি করছে আমরা দেখিয়েছি, ব্ল্যাকলিস্টেড করার খবর। এখানকার পঞ্চায়েত কি বলছে? দেখো অরিন্দম, তোমাকে জানিয়ে রাখি যে এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তা পড়েছিল, অর্থাৎ এই রাস্তা আগেও দুবার দুজন কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়েও কাজ করতে পারেনি। সাধারণ মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। এই রাস্তায় প্রায় 8টি-10টি গ্রাম রয়েছে, যে 8টি-10টি গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই রাস্তা নিয়ে সমস্যায় ভুগছিল। রাস্তার কাজ শুরু হওয়াতে তারা অনেকটা খুশি হয়েছিল বা তারা আশার আলো দেখতে পেরেছিল। তার মধ্যেই আবার তাদের আশায় জল ঢেলে দিয়েছে এই খারাপ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ। এবং যেখানে হলো না, তিনবার রাস্তা তৈরি করতে পারলো না, কন্ট্রাক্টরের ওপর কি বেশি চাপ দিচ্ছিলেন মালের জন্য পঞ্চায়েত থেকে? আমার প্রশ্ন থাকলো। আর কন্ট্রাক্টরকে যদি তা না হয়, কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টেড করুন। এবার শান্তিনিকেতনের খবর। পৌষ মেলা হবে কি হবে না, হবে কি হবে না, এই নিয়ে দোলাচলে ছিলেন সাধারণ মানুষ। যারা পৌষ মেলা চান, যারা শান্তিনিকেতনের ঐতিহ্য বজায় রাখতে চান, সেই পৌষ মেলা তো হবে, কিন্তু সেই পৌষ মেলার মানে দালালি কি নিয়ে হয় দেখুন। পৌষ মেলার প্লট বুকিং নিয়ে দালালি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি হয়েছে সমস্যাটা? দেখো যেটা সমস্যা, যে শান্তিনিকেতনের যে পৌষ মেলা যে মাঠে, অর্থাৎ ভুবনডাঙ্গার মাঠে বা শান্তিনিকেতনের মাঠে, সেই মাঠে কিন্তু পৌষ মেলা হচ্ছে। কিন্তু দীর্ঘ 3 থেকে 4 দিন আগে থেকে শুরু হয়েছে প্লট বুকিং এর কাজ। কিন্তু ব্যবসায়ীরা যেটা বলছে যে তারা 3 দিন ধরে 4 দিন ধরে রাত জেগে লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের জায়গা বা প্লট তাদের কিন্তু মিলছে না। কিন্তু কেন মিলছে না যখন তাদেরকে জিজ্ঞাসা করা যায়, তারা বলছে বেশ কিছু দালাল রয়েছে যারা কিন্তু অল্প মূল্যে, যে মূল্য ধার্য করা হয়েছে 25 টাকা স্কোয়ার ফিট কি 30 টাকা স্কোয়ার ফিট, সেই টাকাতে তারা জায়গা কিনে নিয়েছে। এবং যারা ব্যবসা করতে আসবে, অর্থাৎ ছোট ব্যবসায়ীরা, তাদেরকে কিন্তু 10,000 টাকা থেকে অর্থাৎ 100 টাকা স্কোয়ার ফুট, কোথাও আবার 200 টাকা স্কোয়ার ফুট, সেই টাকাতে কিন্তু জায়গা বিক্রি করা হচ্ছে। এবং সেই জন্যই তারা জায়গা পাচ্ছেন না এবং দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখিয়ে কিন্তু প্লট বুকিং এর কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি একটা অভিযোগ বন্ধ করে দিল, কিন্তু কারা এর সঙ্গে জড়িত, কারা দায়ী, কিছু জানা যাচ্ছে? একদমই দেখো, জানা যাচ্ছে বলতে ব্যবসায়ীরা যেটা বলছে, যারা প্লট বুকিং করছে, অর্থাৎ ভেতরে যারা রয়েছে, অফিসের মধ্যে যারা রয়েছে, তারাই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। তারাই কিন্তু জানে যে সমস্ত দালালদেরকে জমি দেওয়া হচ্ছে, জায়গাটা দেওয়া হচ্ছে, তারা কিন্তু জানে। এবং একজন দালাল কয়েক হাজার স্কোয়ার ফুট জায়গা, অর্থাৎ 1000 স্কোয়ার ফুট, কেউ 500 স্কোয়ার ফুট জায়গা কিন্তু ইতিমধ্যেই তারা অল্প মূল্যে কিনে নিয়েছে এবং চড়া দামে শান্তিনিকেতনে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করেন পৌষ মেলায়, তারাই বলছেন, তারাই ধরেছেন, এটা যেন আর না হয়। ইন্দ্রজিৎ, আমরা নজর রাখবো, এই দালালি চলবে না। এখানে আমরা জায়গার জন্য এসেছি, রিসিভ কপিটা নিয়ে এখন পয়সা পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছি লাইনে। আমার 10 ফুটে আছে, মানে 100 স্কোয়ার ফুটে হচ্ছে আপনার জিএসটি লাইন বিল নিয়ে 3350 টাকা। জিএসটি এখানে লেখা আছে 225 টাকা। জিএসটি নাম্বার তো এই পর্যন্ত নেই এটাতে, তবে বলা যাবে না, এমনি পয়সার নিচে তখন যদি দেয়, কিন্তু এই রিসিভ কপিতে নেই। আগের বারে ওই মেলা তো করেছি, ওখানেও ছিল না। 10/20 কোম্পানি স্টল আছে। টোটাল 3টে ইলেকট্রিক কানেকশন নিয়ে 24,800 টাকা পড়লো। 3600 টাকা জিএসটি নিয়েছে। না, বিলে কোনো জিএসটি নাম্বার নেই, আমিও জিএসটি নাম্বার দিইনি। জিএসটি নাম্বার সম্পর্কে যেটা আপনি প্রশ্ন করলেন, নতুন স্লিপ যেটা হয়তো নেই কোথাও, সেখানে এসডিও সাহেব বলতে পারবেন। সরকারে কোন খাতে জমা পড়ছে সেটা এখন আমরা পরিষ্কার নয়। এখন এসডিও সাহেবের মাধ্যমে ব্যাংকে জমা হচ্ছে। জিএসটি নাম্বার ছাড়া টাকা নেওয়া যায় না বা নেওয়া হবেও না। যেটা হয়তো নতুন স্লিপ কাটা হয়তো কোথাও দেখতে পাননি, সেই প্রশ্নটা করলেন, কিন্তু আদৌ তা নয়।
এখানে মানুষ যা কাজ করছে নিষ্ঠার সঙ্গে কাজ করছে, এখানে কোনো 2 নম্বরের জায়গা নেই। যারা পুরনো ব্যবসাদার তারা তো আজ অব্দি জায়গা পুরনো রসিদ, যাদের পুরনো রসিদ আছে তারা সে পুরনো রসিদ নিয়ে এখনো জায়গা পাচ্ছে না। এবং এখানে যেসব দালালরা আছে, কেউ 500 ফুট, কেউ 1000 ফুট জায়গা নিয়ে এখানে জায়গাটা বিক্রি করছে, কেউ 1000 টাকা, কারো কাছে 10,000 টাকা ফুটে জায়গা বিক্রি হচ্ছে। তাহলে পুরনো ব্যবসাদার, যারা ছোটখাটো ব্যবসাদার, তারা কি করে ব্যবসা করবে? এখানে যে পরিমাণে দুর্নীতি শুরু হয়েছে, আগামীকালে এই দুর্নীতি চলবে না। আর এবার দেখাবো পশ্চিম মেদিনীপুরের একটি খবর। না জানিয়ে ডেবরায় না জানিয়ে বন্ধ করা হচ্ছে রেলের গেট, আর তাই নাকি ঘুরপথে যেতে হচ্ছে বাস, আর বেসরকারি বাস ধর্মঘট, বেসরকারি বাস বন্ধ, যার জেরে কয়েক হাজার মানুষের জীবন যন্ত্রণা। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, মানে এটা বুঝলাম না, না জানিয়ে রেলগেট বন্ধ মানে ট্রেন এলে তো রেলগেট বন্ধই হবে। দেখো ইতিমধ্যেই আমরা প্রশাসন সূত্রে যেটা খবর পেয়েছি যে বালিচক ফ্লাইওভার তৈরির ক্ষেত্রে যে দীর্ঘদিন রেলের টালবাহানা ছিল, সেই টালবাহানা কাটিয়ে কিন্তু বালিচক রেলগেট স্থানান্তরের কাজ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে রেল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই মাইকিং করা হয়েছে, যেটা আমরা প্রশাসনের কাছ থেকে খবর পেয়েছি। কিন্তু যে সমস্ত বাস মালিক রয়েছে তারা অভিযোগ করছে যে রেলগেট যে একেবারে বন্ধ করে দেয়া হলো, তাদেরকে কোনো রকম কোনো জানানো হয়নি, কোনো ডাকা হয়নি, পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত রুট সেইভাবে বলা হয়নি। আর সকাল থেকেই সেই জন্য তারা কতদিনের জন্য রেলগেট বন্ধ সেটা কি জানা গেছে? এখনো পর্যন্ত এই নিয়ে কতদিন রেলগেট বন্ধ থাকবে জানা যায়নি। তবে সূত্রের খবর পাচ্ছি যতক্ষণ না রেল লাইনের উপরে যে কানেক্টিং ব্রিজের সেটা যতক্ষণ না সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাস, লরি, অন্যান্য ভারী যানবাহন, মানে তার মানে তো শয়ে শয়ে হাজার হাজার যাত্রী মানুষ তীব্র ভোগান্তিতে যাবেন কাল থেকেই, আমরা ধরে নিতেই পারি। অর্থাৎ ডেবরায় সমস্যায় পড়বেন মানুষ। পেঁয়াজ রপ্তানি বন্ধ, আর তার জেরে বহু ব্যবসায়ী তারা ক্ষতির মুখে। হ্যাঁ, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে, পেঁয়াজের দামও যথেষ্ট বেড়েছে, কেন্দ্রীয় নিষেধাজ্ঞায় বন্ধ। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ দেখো অয়নদা, এই যে পেঁয়াজের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার হঠাৎই কিন্তু নির্দেশিকা জারি করেছে যে পেঁয়াজ এক্সপোর্ট করা যাবে না বিদেশে, এবং সেই কারণে কিন্তু বহু পেঁয়াজের গাড়ি কিন্তু লোড করে নাসিক এবং ব্যাঙ্গালোর থেকে কিন্তু তারা চলে আসে ঘোজাডাঙ্গা বন্দরে। কিন্তু ঘোজাডাঙ্গা বন্দরে আসার পরে কিন্তু কোনো গাড়ি 8 থেকে 10 দিন করে সব গাড়িগুলো কিন্তু ঘোজাডাঙ্গা বন্দরের আশেপাশে যেসব পার্কিং আছে সেই পার্কিংয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, এবং যেহেতু দিনের পর দিন কেটে যাচ্ছে সেখানে কিন্তু পেঁয়াজ কিন্তু পচন্দ হচ্ছে বলে অভিযোগ, এবং কিন্তু কোটি কোটি টাকার কিন্তু ক্ষতির মুখে পড়েছে কিন্তু ব্যবসায়ীরা। এবং যেসব গাড়ির যেসব ড্রাইভাররা রয়েছে পার্কিং চার্জ লাগছে পার ডে, তাদের যে ব্যবসায়ীদের যেটা দাবি যে অবিলম্বে যে গাড়িগুলো অন্তত বন্দরে চলে এসেছে সেই গাড়িগুলোকে ছাড়পত্র দেওয়া হোক, সেই গাড়িগুলো যেন বাংলাদেশে যেতে পারে, তাহলে অন্তত কোটি কোটি কুইন্টাল পেঁয়াজ নষ্ট হবে আর কোটি কোটি টাকার ক্ষতি হবে। ম্যানগ্রোভ কেটে ঝেড়ে ফেলছে, ঝাউবন ঝেড়ে ফেলছে কেটে। আমরা দেখিয়েছি, শাল সেগুন তো ছেড়ে দিন, গাছ কেটে সাফ করে দিচ্ছে। কোথায়? নিউ টাউন স্মার্ট সিটিতে, রাতের অন্ধকারে, সেখানে সিসি ক্যামেরাও বন্ধ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, নিউ টাউনের মতো জায়গায় যেখানে প্ল্যান্ড সিটি, সেখানে কি করে সম্ভব হয় এটা? এখন এখানে কিন্তু প্রশ্ন উঠছে, যেহেতু নিউ টাউন স্মার্ট সিটি এবং সেই স্মার্ট সিটি হলেও কিন্তু দেখা যাচ্ছে নিউ টাউনের যে কদমপুকুর এলাকা সেখানে কিন্তু নজরদারি যেমন থাকে, তারপরেও কিভাবে রাতের অন্ধকারে প্রচুর পরিমাণে গাছ কাটলো। একটি বট গাছ যেমন কাটা হয়েছে, প্রায় 50 মিটার জুড়ে কিন্তু যে সৌন্দর্যায়নের জন্য গাছ লাগানো হয়েছিল সেই গাছও কিন্তু কেটে ফেলা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ নিউ টাউন স্মার্ট সিটি সবসময় কিন্তু পুলিশের নজরদারি থাকে এবং গোটা এলাকা কিন্তু সিসিটিভি চাদরে মোড়া থাকে। কিন্তু হিডকোর পক্ষ থেকে বলা হচ্ছে এখনো কিন্তু সিসিটিভি বসানো হলে ইনস্টলিং এর কাজ কিন্তু হয়নি। কিন্তু পুলিশের যে নিরাপত্তা থাকে, নজরদারি থাকে,
এত পরিমাণে গাছ কাটা হলো, এত সময় ধরে নিকাশ রাতের অন্ধকারে হয়েছে, তাহলে পুলিশ পেট্রোলিং কি ছিল না? এরকম স্মার্ট সিটির মতো একটা জায়গা যদি এরকম রাতের অন্ধকারে কে বা কারা গাছ কেটেছে এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। তার কারণ প্রথমে সকালবেলা এলাকার মানুষজন তারাই দেখতে পায়, তারাই হিট করে খবর দেয়, পরবর্তী ক্ষেত্রে ইকোপার্ক থানায় পুলিশ আসে। ভয়ঙ্কর চিন্তার বিষয়, নিউ টাউনের মতো জায়গায় যদি একটা প্ল্যান্ড সিটি নতুন করে গড়া হচ্ছে, সেখানে 50 মিটার জায়গা কম নয়, সেখানে গাছ কেটে নেওয়া হচ্ছে। পুলিশ কি করছে, স্থানীয় প্রশাসন কি করছে? প্রশ্ন উঠতে বাধ্য, কেন সিসি ক্যামেরা বন্ধ ছিল? এবার ভাঙড়ে চলে যাব। ভাঙড়ে রাজনীতি নয়, এটা একেবারে অবৈধ কাজ হচ্ছিল, অবৈধ কারখানা, কাঠচেরাই কারখানা। আর সেখানে বন দপ্তর হানা দিল। বেশ কয়েকটি কাঠচেরাই কারখানায় অভিযান কি করে চলছিল, অবৈধ কাঠমিল, বন দপ্তর আজকে হানা দিল। কথা বলবো প্রতিনিধি কল্যাণের সঙ্গে, কতদিন ধরে এই অবৈধ কাঠচেরাই কারখানাগুলো চলছিল এবং এতদিন প্রশাসন কি করছিল। একেবারে অয়নদা জানিয়ে রাখি, এই বন দপ্তরের কাছে কিন্তু বেশ কয়েকদিন ধরে খবর আসছিল যে ভাঙড়ে বেশ কিছু অবৈধ কাঠের মিল চলছে। তাদের যে বৈধ কাগজপত্র ছিল, তার যে টাইম হচ্ছে বেঁধে দেওয়া হয়েছিল, সেই টাইম কিন্তু পার হয়ে গিয়েছে। ফলে বেশ কিছুদিন ধরে কিন্তু এই খবর আসছিল। এরই পাশাপাশি আরও খবর আসছিল কি যে ভাঙড়ে একাধিক যেসব বড় বড় গাছ রয়েছে, সেই গাছ অবৈধভাবে কেটে রাস্তার পাশে জড়ো করা হচ্ছে। এই খবর পাওয়ার পরেই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা ব্যাপক সংখ্যায় কিন্তু একাধিক কাঠ মিলে যেমন হানা দিয়েছে, তারই পাশাপাশি প্রচুর কিন্তু কাঠ বাজেয়াপ্ত করেছে। এরই পাশাপাশি এই সমস্ত যে কাঠ মিলে যে কাঠ ছেড়ে যে সমস্ত মেশিন পার্ট ছিল, যন্ত্রাংশ ছিল, সেই সমস্ত মেশিন পার্ট বা যন্ত্রাংশ কিন্তু বাজেয়াপ্ত করেছে বন দপ্তরের আধিকারিকরা। সোমবার সকাল থেকেই কিন্তু কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীদেরকে নিয়ে এই অভিযান চালায়। ধন্যবাদ। আর এবার আমরা বহু দেখিয়েছি, দেখাচ্ছিও, কালকেও দেখাবো, পুকুর চুরি, পুকুর বোঝা সমস্ত হচ্ছে। বারবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও আর আজকে মেয়র একেবারে পুকুর ভরাট করার রাবিশ ধরলেন। পুকুর ভরাটের গাড়ি একেবারে দক্ষিণ কলকাতার দিকে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই নিয়ে সরব হয়েছেন মেয়র এবং আগামী দিনে কিভাবে এটা রোখা যাবে সেই নিয়ে কোনো প্ল্যান? একদমই, বা সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এর আগেও পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম, যে একদিকে কলকাতার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি যে ধোঁয়া, এই রাবিশগুলো নিয়ে যেতে গিয়ে ধোঁয়া হচ্ছে এবং ধুলো হচ্ছে, এবং এর পাশাপাশি যে পরিবেশ নষ্ট হচ্ছে পুকুর বুঝিয়ে ভবিষ্যতের জন্য। এই দুটো কারণেই কমিশনারকে এর আগেও চিঠি দিয়েছিলেন যান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই ধরনের গাড়ি বা বেআইনিভাবে পুকুর বোঝানোর ক্ষেত্রে। পাশাপাশি কলকাতা পুরসভাও কিন্তু এই তৎপর হয়েছে, কারণ কলকাতা পুরসভায় জিও ম্যাপিং করা হচ্ছে, বিভিন্ন পুকুরকে জিও ট্যাগ করে এবার ম্যাপিং করা হবে কলকাতা পুরসভার কোন ওয়ার্ডে কতগুলো পুকুর রয়েছে, তার পরিসংখ্যান যেমন খাতায় কলমে থাকবে, তেমনি পাশাপাশি জিও ট্যাগিং, অর্থাৎ এরপর থেকে আর কোনো পুকুর বোঝাতে গেলে কোথায় এইরকম অবৈধ গাড়ি যাচ্ছে, এইরকম ভাবে রাবিশ নিয়ে যাচ্ছে, যেটা বলার চেষ্টা করছেন মেয়র সম্ভবত স্থানীয় পুলিশকে, আপনারা কি করছিলেন, ট্রাফিক কি করছিল? এর যেটা করা হচ্ছে, জিও ট্যাগ করুন, দ্রুত করুন। আমাদের রুলস হয়ে যাওয়ার পরে, পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝের ব্রিজে আমি ধরলাম, যেখানে রাবিশ এইদিকে চলে আসছে, মানে টুয়ার্ড সাউথ। তারপরে আরও 4-5টা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝাইয়ের যে পুরনো রোগ, সেটা আটকানো যাবে। মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো। আর এবার ফাঁসি দেওয়ার খবর দেখাবো। চা বাগান চলছিল 15 বছর ধরে বন দপ্তরের জমি দখল করে, এবার সেটা মুক্ত করা হচ্ছে। কোনো নোটিশে মানেনি চা বাগান মালিক। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই যে চা বাগান বা মানে বন দপ্তর জমিটা ফিরিয়ে নিয়ে তারপরে কি পরিকল্পনা? দেখো, একেবারেই বন দপ্তর যেই চা বাগান দখল ছিল, সেই চা বাগান আজ পুনরুদ্ধার করেছে। প্রায় 38
একর জমি কিন্তু পুনরুদ্ধার হয়েছে এবং সেখানে বন দপ্তর এলিফ্যান্ট মানে হাতিদের জন্য তাদের বাসস্থানের জন্য সেখানে জঙ্গল করবে এবং যাতে হাতিরা স্বাভাবিকভাবে সেই বনাঞ্চল বা সেই জায়গার মধ্যে থাকতে পারে সেই পরিকল্পনা রয়েছে। তুমি জানো যে হাতিরা কিন্তু প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে যেভাবে ক্ষতিগ্রস্ত তাণ্ডব চালায় তা থেকে কিন্তু রেহাই পেতে বন দপ্তর ধীরে ধীরে শুরু করছে সমস্ত এলাকায়। এটাও একটা বড় উদ্যোগ, দীর্ঘদিন ধরে পড়েছিল, নোটিশ দেওয়া হয়েছিল, কিছুই হয়নি। বেশ করে যে বন দপ্তর নিজের জমি নিয়ে নিয়েছে, আর এবার হাতিদের জমি ফিরিয়ে দেওয়া হবে। এবার চলে যাব বীরভূমে। বীরভূমে একটি ব্যাংকের ইলেকশন, সেই ইলেকশনে প্রথমে সিপিআইএমকে ঢুকতে বাধা মনোনয়নে তৃণমূলের। দেখুন ছবি। আর এরপরে সৌজন্য, কথা বলবো অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, সৌজন্য এলো কোন দিক দিয়ে? দেখো অয়নদা, বলে রাখি রামপুরহাটের যে কৃষি উন্নয়ন সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংকের মনোনয়নপত্র দাখিল করার আজকে ছিল প্রথম দিন এবং কালকেও আছে। তবে আজকে দেখা গেল সিপিআইএম নেতৃত্ব যখন তাদের প্রার্থীদের নিয়ে প্রবেশ করতে যায় গেটে, তখন বাধা দেওয়া হয় তৃণমূল কর্মীদের তরফ থেকে। তো বেশ কিছুক্ষণ বাধা দেওয়া হয় এবং ধস্তাধস্তি হয়। শেষমেশ রামপুরহাট পৌরসভার পৌরপতি তথা রামপুরহাট শহরের শহর সভাপতি সৌমেন ভকত ঘটনাস্থলে আসেন এবং তার উপস্থিতিতে সেই বাম প্রার্থীদের ঢুকতে দেওয়া হয় ব্যাংকে। তবে এই নিয়ে আবারও প্রশ্ন উঠল যে একটা ব্যাংকের নির্বাচন, সেখানে বাধা দেওয়া কেন হলো বিরোধীদের, সেই নিয়ে। হ্যাঁ, সে তো বটেই, একেবারেই। তৃণমূল বারবার বলে সিপিআইএম শূন্য, বামেরা শূন্য, তাহলে কেন বাধা দেওয়া হচ্ছে? এমনিতেই তো জিততেন আপনারা। আর এবার মালদায় আজকেই তিনজন খুন হয়ে গেলেন। ইটভাটা, ডাক্তার, সমস্ত মিলিয়ে একজনের দেহ পুকুর থেকে উদ্ধার হলো। সব মিলিয়ে কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একেবারে তিনটে খুন মালদায়। একদমই, দেখো, 3টি মৃতদেহ উদ্ধার, যা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য। একই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন। বড় সবচেয়ে যে ঘটনা মালদহের গাজলে এক হাতুড়ে চিকিৎসককে কালকে সন্ধ্যায় বাড়ি থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বাড়ির সামনে রীতিমতো গুলি চালানো হয়, তারপরে বাড়ির লোকের সামনেই তাকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন গাজল থানায় পুলিশকে জানিয়েছিলেন। রাত কেটে যায়, তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইংরেজ বাজারের লুকোচুরির কাছে তার বস্তাবন্দি মৃতদেহ আজকে উদ্ধার হয়। প্রথমে অজ্ঞাত পরিচয় ভাবা হয়েছিল, তারপরে এর পরিচয় মেলে যে অপহৃত হাতুড়ে চিকিৎসক এই ব্যক্তি। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। এর পাশাপাশি ইংরেজ বাজারেই আমরা দেখেছি যে বাগবাড়িতে জলাশয়ের পাশ থেকে একটি মৃতদেহ উদ্ধার, ধারালো অস্ত্র দিয়ে কোপানো। এখানেও কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল রাত্রির থেকে এই ব্যক্তি নিখোঁজ ছিল। তৃতীয় ঘটনা মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে কাঠচেরায় মিলে মৃতদেহ মিলেছে। অনেকেই বলছেন এটা দুর্ঘটনাজনিত, কিন্তু পুলিশ অন্তত তদন্তটা করুক যে একই দিনে তিনজনের মৃত্যু কিভাবে হয়। আর জলপাইগুড়িতে একজন শিক্ষকের, প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু, আর তা নিয়েই যথেষ্ট উদ্বেগ ছড়ালো। প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু কিভাবে, কে ছিলেন এই প্রাথমিক শিক্ষক, কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, শোনা যাচ্ছে? শান্তনু, প্রাথমিক শিক্ষকের পরিচয় কি, কেন খুন, মানে খুন না আত্মহত্যা, কি বলা হচ্ছে? না, শান্তনুর সঙ্গে আমরা কথা বলতে পারছি না এখন। আমরা পরে নিশ্চয়ই তার কাছ থেকে জানবো। রাস্তার ঠিক পাশেই শিক্ষকের ফ্ল্যাট। আত্মহত্যা না খুন, তদন্তে পুলিশ। আর এর আগে আমরা দেখিয়েছিলাম যে 100 দিনের টাকা মিলছে না বলে এরকমটাই জানা যাচ্ছে যে জঙ্গল পরিষ্কার হচ্ছে না, জঙ্গল বেড়ে যাচ্ছে, চা বাগান পরিষ্কার হচ্ছে না, আর চিতাবাঘ ঢুকে পড়ছে লোকালয়ে। আবার একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়েছিল, খাঁচাবন্দি করা হলো। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এর আগেও হামলায় মৃত্যু হয়েছিল, চিতাবাঘ তো পরপর ঢুকছেই। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, পরপর তো এরকম ভাবে চিতাবাঘ ঢুকেই পড়ছে লোকালয়ে।
অয়নদা দেখো, এমনি যে শীতের কিন্তু সময়ে এই পরপর চিতাবাঘ ঢুকে পড়ছে, তারপর এই চিতাবাঘের আতঙ্কে লোকজন বাড়িঘর থেকে বেরোতে পারছে না, এবং এই অবস্থায় কিন্তু রামজোড়া চা বাগানে যে চিতাবাঘটি ধরা পড়েছে সেটির আকার একটি বিশাল আকার চিতাবাঘ। এই বিশাল আকার চিতাবাঘ ধরা পড়ার পর স্থানীয় মানুষেরা কিছুটা স্বস্তি পেয়েছে ঠিকই, কিন্তু স্থানীয়দের আশঙ্কা যে ওই এলাকায় আরো লেপার্ড রয়েছে, আরো চিতাবাঘ রয়েছে, ফলে খাঁচা পেতে রাখতে হবে, এই দাবি তুলেছেন স্থানীয়রা। অয়নদা, অবশ্যই আরো চিতাবাঘ রয়েছে, আশঙ্কা আরো চিতাবাঘ রয়েছে, আরো ক্ষতি হতে পারে। চিতাবাঘ তো ধরা পড়ল আলিপুর দুয়ারে, আর অন্যদিকে মধ্যম গ্রামে চিতাবাঘের চামড়া উদ্ধার হলো, এবং সেটাও প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কারা এর সঙ্গে জড়িত? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারা এর সঙ্গে যুক্ত, কিন্তু আন্তর্জাতিক মানের পাচারকারী এর সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু বিওপো সূত্রে খবর। তার কারণ একেবারে উড়িষ্যা থেকে তারা একটি পূর্ণবয়স্ক বাঘের চামড়া একেবারে বাংলাদেশ সীমান্ত পেট্টাপোল দিয়ে তারা সেখানে যাওয়ার কথা ছিল, এবং সেখান থেকে বাংলাদেশে পারাপারের কথা ছিল। মানে 10 লক্ষ টাকা বিনিময়ে এই বাঘের চামড়া, তো পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। সেই সময় বিওপো একেবারে গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম চৌমাথার কাছে তাদেরকে পটাপকা, এবং সেখান থেকে একটি ব্যাগে, যে তারা বারবার বলছে ব্যাগে কিছু নেই, শীতবস্ত্র রয়েছে, কিন্তু তারপর থেকে তল্লাশি দেখা যায় যে এই পূর্ণবয়স্ক চিতাবাঘের এই চামড়া রয়েছে, ফলে সবটাই পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আরো কোথাও কোথাও রয়েছে কিনা সেটা তারা জিজ্ঞাসাবাদের জন্য বা তাদের হেফাজত নেওয়ার জন্য পুলিশ নেওয়া হয়েছে এই 3 জনকে। ফলে তারা স্বীকার করেছেন যে পাচার করার উদ্দেশ্যে বাংলাদেশ যাওয়ার জন্যই এই চামড়া নিয়ে আসছিল উড়িষ্যা থেকে, এমনটা কিন্তু তারা জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে জানিয়েছেন। ধন্যবাদ। তার মানে চোরা শিকারীরা কতটা তৎপর বুঝতে পারছেন বিভিন্ন জঙ্গলে। রাত 9:30 পৌনে 10টার সময় মধ্যম গ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাত ধরা দেন। আমরা অনুমান লাগাচ্ছি কি 5 থেকে 6 মাস পুরনো, এবং যা প্রাইম অফিসে দেখে মনে হলো কি এটা হান্টিং এর কেস আছে। 3 জন লোকই ওড়িশার লোক ছিল, তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোনো ফরেস্ট থেকে হান্ট করা হতে পারে। জুডিশিয়াল কাস্টাডিতে আমরা 18 দিনের জন্য প্রে করেছি, সো দ্যাট ফার্দার ইন্টারোগেশন করা যায় এবং স্টেটমেন্ট রেকর্ড করা হয় ডিএফও দ্বারা। আর আবার বলছি, প্রতিদিন চোখ রাখুন রাত 8টা থেকে 9টা টানা, ছোট্ট বিরতি ছাড়া আর কোনো ব্রেক নেই, প্রায় ব্রেকলেস। একেবারে রাজনীতি শুধু নয়, রাজনীতির ঝগড়া নয়, চিৎকার চেঁচামেচি নয়, আমাদের রিপোর্টাররা আপনাদের সামনে নিয়ে আসবে আপনার জেলার, আপনার পাড়ার খবর, আপনার জেলার সমস্যা, আপনার সমস্যা এবং বেআইনি অবৈধ কাজ কি হচ্ছে না হচ্ছে। প্রশাসন তো ছোলা খায়, কিন্তু আমরা হাওয়া খাই না, আমরা প্রশাসনের নজরে আনি। আজ এখানেই, একটু পরেই অন্য স্টুডিওতে রয়েছে তমশ্রী নিউজরুম লাইভ নিয়ে।